This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় আপডেট আসছে, বড় ব্রেকিং নিউজ। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে অপারগ প্রশাসন। প্রশাসন এফআইআর না করায় এফআইআর করার জন্য ফারাক্কা থানায় বিজেপি। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, মনিরুল ইসলামের বিরুদ্ধে এবার এফআইআর করতে অপারগ থাকায় প্রশাসন, এফআইআর না করায় এফআইআর করার জন্য ফারাক্কা থানায় বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, কি চলছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু ফারাক্কায় যে বিজেপি নেতৃত্ব রয়েছে ফারাক্কা ব্লকে, তারা কিন্তু ফারাক্কার যে থানা, সেই থানায় উপস্থিত হয়েছেন। প্রথমে তারা একটা মিছিল করে আসে এবং তারা ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার জন্য একটি আবেদন করেন এবং এফআইআর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সরকারি সম্পত্তি ভাঙচুর। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। ভিডিও অফিসে ঢুকে যে তাণ্ডব চালিয়েছিল সেই ঘটনার প্রতিবাদে যে তারা কিন্তু এই এফআইআর করার জন্য আবেদন করেছেন। যেমনটা নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনকে, সেই রাজ্য প্রশাসন সেই এফআইআর এখনো পর্যন্ত না করতে পারলেও কিন্তু বিজেপি নেতৃত্ব কিন্তু তারা চাইছেন যে যোগ্য শাস্তি হোক। যে ঘটনা ঘটিয়েছিল সরকারি সম্পত্তি ভাঙচুর, সেই ঘটনার দাবি থেকে এবার তারা ফারাক্কা থানার দ্বারস্থ হয়েছেন এবং ফারাক্কা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করছেন। বেশ, নজর রাখুন, ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপডেটে নজর, ফারাক্কা থানায় এবার অভিযোগ বিজেপির ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে অপারগ প্রশাসন। আপনারা জানেন যে কমিশনের ডেডলাইন ছিল, তারপরেও এখনো অবধি তার বিরুদ্ধে কোনো রকম কোনো এফআইআর করা হয়নি। এবার প্রশাসন এফআইআর না করা এফআইআর করার জন্য ফারাক্কা থানায় বিজেপি, এই মুহূর্তে তারা পৌঁছেছে, ফারাক্কা থানায় বিজেপি পৌঁছেছে এফআইআর করার জন্য মনিরুলের বিরুদ্ধে। দেখলেন এবং শুনলেন এই মনিরুল ইসলাম, যাকে এখনো কেন, যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি, এই প্রশ্নটা এই পরিস্থিতির জন্ম দিচ্ছে। শুধু মনিরুল কেন, বিতর্কিত ইআরও তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। বিস্ময়কর জায়গাটা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়ার পরেও কোন অদৃশ্য কারণে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা এই মুহূর্তে বড় আকার ধারণ করেছে। এফআইআর জারির নির্দেশ দেওয়া হলেও কাজের বেলায় লবডঙ্কা। কেন কমিশনের নির্দেশ অগ্রাহ্য? কাদের বড় ভয় নিশ্চিন্তে জেলা শাসকরা? এই প্রশ্নগুলো পরিস্থিতি তুলছে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, আমি জানতে চাইবো যে এইভাবে কড়া নির্দেশের পরে কোন বড় ভয়, কি অদৃশ্য কারণে স্টেপ বাস্তবায়ন হচ্ছে না? জেলা শাসকরাও নিশ্চিন্তে আছেন, না করলেও চলবে, এই না করলেও চলবে, এই পরিস্থিতিটা কিভাবে তারা পাচ্ছে? বড় ভয় টড়া ভাই যাই বলছি না কেন, আমরা খুব স্পষ্ট করে তুমি দেখো, গত 10-15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বারবার এই যে প্রশাসনিক বৈঠক হোক বা যে সমাবেশ হোক, যেখানে তিনি যাচ্ছেন, যে প্রোগ্রামে পরিষ্কার করে বলছেন কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে কাজ করুন, আমি আপনাদের পাশে আছি, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। এখন এই বার্তাটা যদি বারবার রাজ্যের যিনি প্রধান রয়েছেন তাকে তিনি যদি দিয়ে দেন, তাহলে তার যারা সরকারি আধিকারিক যারা রয়েছেন, তিনি জেলা শাসক হন, তিনি পুলিশের কোনো কর্তা হন, তিনি তো রাজ্য সরকারের একদম যিনি প্রধান, মুখ্যমন্ত্রীর কাছ থেকেই বড় ভয় পেয়ে যাচ্ছেন যে সরকার পাশে আছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটলে সরকার পাশে আছে। এটা একটা মনে করা হচ্ছে, বিরোধীরা মনে করছে এমনটা। দ্বিতীয় যেটা মনে করা হচ্ছে, সেখানে কমিশন সেও কিন্তু কিছুটা ছোট জগন্নাথের মতো পরপর বিএলও, ইআরও তাদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, উত্তর দিনাজপুর নানান জায়গায় কমিশন যে নির্দেশ দিচ্ছে কেউ পালন করেনি। আর একটা ক্ষেত্রে দেখবে রাজনৈতিক যখন কোনো আন্দোলন হয়, সেটা এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম, বিজেপি, এবিভিপি বা অন্য কোনো অর্থাৎ সরকার বিরোধী, তাদেরকে পুলিশ ওই কোনো সরকারি অফিসের সামনে কিছু করলেই তুলে নেয় এবং কোর্টে যখন তাদেরকে চালান করা হয়, তখন দেখা যায় সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর, নষ্ট, লুট এবং অগ্নিসংযোগের চেষ্টা, পাশাপাশি সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীদের মারধর, এরকম নানান ধারা দেওয়া থাকে। একদম। আর এখানে আমরা দেখলাম ফারাক্কাতে মনিরুল ইসলাম, যিনি তৃণমূলের বিধায়ক, যিনি তারপরও আঙুল তুলে কমিশনের বিরুদ্ধে কথা বলেছেন, পরপর দুটো মিটিংয়ে মানুষকে খেপাচ্ছেন, আগুন লাগিয়ে দেবেন বলছেন, তাকে দেখা যাচ্ছে ভিতরে দাঁড়িয়ে তিনি ভাঙচুর করছেন, সরকারি কর্মীর দিকে চেয়ার ছুড়ে তাকে মারা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, সরকারি কাজে বাধা দেওয়া এবং হচ্ছে, তারপরেও কোনো রকম এফআইআর করা হচ্ছে না এবং পাল্টা তিনি বলছেন যে তিনি গণ এফআইআর এর হুমকি দিচ্ছেন। ফলে এটা বুঝতে পারা যাচ্ছে যেখানে রাজনৈতিক যে প্রচন্ড মদত রয়েছে এবং প্রশাসনিক যে বড় ভয় রয়েছে, সেখান থেকে এই কাজগুলো একেবারে যে কারণে এই প্রশ্নগুলো উঠেছে। একদমই তাই। ধন্যবাদ তন্ময়। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো।
আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না, আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। কমিশনকে এবারে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ। কেন বলছেন তিনি বলছেন রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় গুন্ডামি ভাঙচুর চলছে, সরকারি অফিসারদের উপর হামলা চলছে, এভাবে এসআইআর করা সম্ভব নয়, তাই কমিশনকে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এভাবে এসআইআর সম্ভব নয়। সরকারি পৃষ্ঠপোষকতায় গুন্ডামি, সরকারের মদতে ভাঙচুর, সরকারি মদতে সরকারি কর্মচারীদের উপর হামলা, এভাবে সম্ভব নয় এসআইআর। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ গেছে, তো উত্তর কলকাতায় তো কোনো সমস্যা নেই। উত্তর কলকাতা তো বিরাট অংশ মুসলিমরাই এখানে উত্তর কলকাতার ডিসাইডিং ফ্যাক্টর, তারাই জেতায়, তো সেখানে তো সমস্যা নেই, কারণ এখানে সহজে করতে পারবে না। যেটা মুর্শিদাবাদে সম্ভব, মালদায় সম্ভব, সেটা কলকাতা শহরে ওদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে আগেই দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেছিলেন দিল্লিতে বসে থাকলে হবে না, নির্বাচন কমিশনার বাংলায় আসুন, মানুষের কথা শুনুন। ঠিক কি বলেছিলেন তিনি, আপনাদের শোনাই আপনাদের। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, সজল ঘোষ বিজেপি নেতা, তিনি বলছেন যে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় গুন্ডামি ভাঙচুর চলছে, এমনকি সরকারি অফিসারদের উপর হামলা চলছে বলেও দাবি করেছেন তিনি, এবং এই প্রসঙ্গে কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানাচ্ছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? নির্বাচন কমিশন কি করবে, রাজ্যপাল কি করবে, সেটা তাদের মালিকরা বলে দিচ্ছে, এটা স্বাভাবিক। কারণ সবাই জানে নির্বাচন কমিশন বা রাজ্যপাল আসলে চাকর বাকর ছাড়া আর কিছুই নয়। মালিকের নাম ভারতীয় জনতা পার্টি। এই নির্লজ্জ কৃতদাস দালাল নির্বাচন কমিশন আজকে নির্দেশিকা বলেছে যে উত্তরপ্রদেশে নাকি কাউকে বুথে গিয়ে লজিক্যাল হিয়ারিং এ সরাসরি হাজিরাই দিতে হবে না। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাখো লাখো মানুষ, কার্যত কোটির উপরে মানুষকে এরা লাইনে দাঁড় করিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলায় মানুষকে চূড়ান্ত অত্যাচার করছে। অসুস্থ মানুষ, 84 বছর বয়স্ক মানুষ নাকি অক্সিজেনের নল নিয়ে লাইনে দাঁড়াচ্ছে, বুথে দাঁড়াচ্ছে। কেন? প্রমাণ করতে হবে যে রোহিঙ্গা নয়। এই যে অসভ্যতামি বাংলার মানুষের সাথে চালু করেছে নির্বাচন কমিশন, যার জন্য যে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে, করে বলেছে এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আজকে টাঙানোর কথা ছিল বুথে বুথে, আজ অব্দি সেই তালিকা দিল্লি থেকে এসেই পৌঁছয়নি। আপনি ভাবুন, নোটিশ পাঠিয়ে দিয়েছে বুথ পিছু কাদের কাদের উপস্থিত থাকতে হবে, তাহলে বুথে টোটাল কতজনের নাম, সেই নাম কেন তালিকা টাঙাতে পারলো না নির্বাচন কমিশন?
এরা চুরি করতে এসছে বিজেপির হয়ে, আর সেই চুরিদের সাফাই দিচ্ছে, মদত দিচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের কিছু বললে গায়ে লাগছে বিজেপির, কারণ চোরের সাক্ষী মাতাল। ধন্যবাদ আপনাকে। অন্যদিকে ইআরও এইআরওদের একটু কড়াভাবেই সতর্ক করলো নির্বাচন কমিশন। তার কারণ নিয়মিত যে তথ্য আপডেট এবং আপলোড হওয়ার কথা সেইটা হচ্ছে না, যে কারণে তাদেরকে 26শে জানুয়ারি একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 26শে জানুয়ারির মধ্যে বকেয়া যাবতীয় তথ্য তাদেরকে আপলোড করতে হবে এবং দরকারে আপডেট করতে হবে। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না, ইআরও এইআরওদের সতর্ক করলো কমিশন। শুনানির পর নাগরিকদের তথ্য কমিশন ওয়েবসাইটে আপলোড করতে হয়, আপডেট করতে হয়, অথচ সেটা হচ্ছে না। আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো বকেয়া থাকে তা আগামী 26শে জানুয়ারির মধ্যে শেষ করার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। বিএলওরা যদি আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে সিইও নিজেই ব্যবস্থা নিতে পারবেন। বিধি মেনেই সিইওদের সেই এখতিয়ার দিল জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের সিইওদের কমিশনের চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের নির্দেশ। সিইও নিজে থেকে স্বতঃপ্রণোদিত বা ডিইও এই ইআরওদের রিপোর্টের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এর মধ্যে সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারবেন সিইও। এতদিনে সিইওকে বাদ রেখেও জাতীয় কমিশন সিদ্ধান্ত নিত। এবারে সেই স্বাধীনতা দেওয়া হলো সিইওকে, পদক্ষেপের পর কমিশনকে জানানোর নির্দেশ। আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও এইআরওদের নিয়ে এবং ডিএমদের নিয়ে। কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে। স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে, নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিতে পরিষ্কার করে বলা হলো না। উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো যাতে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটা কিছুটা একপেশে হয়ে গেল। ওই রোজ ওই পারছেন, কড়া ব্যবস্থা, কড়া চিঠি, এসবের আর কোনো মূল্য নেই। নাও ইটস টাইম টু অ্যাক্ট। কিছু করে তো দেখান, কিছু করে দেখান। ওই করব ওই সব আর গল্প কাজ হচ্ছে। কিছু করে দেখান, তারপর কথা বলবেন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। আজ কথা থাকলেও রাজ্য জুড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশ অনিশ্চিত। ডিইও অর্থাৎ জেলা শাসকদের থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তথ্যগত অসঙ্গতির তালিকা এখনো এসে পৌঁছয়নি বলে জানা যাচ্ছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এই লিস্ট প্রকাশে না আসলে তাহলে কি শুনানি প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে? খুব স্বাভাবিক সেটা, তার কারণ দেখো দিল্লি থেকে যে লিস্ট আসার কথা সেটা এখনও এসে পৌঁছয়নি। সাধারণত একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ হচ্ছে, সেখানে যাবতীয় তথ্য রয়েছে, সেই তথ্য এসে পৌঁছবে এবং তারপর ইআরও এইআরওর মাধ্যমে সেটাকে টাঙিয়ে দেওয়া হবে। যেরকমটা শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ড অফিস, পঞ্চায়েত এবং ব্লক অফিসের বাইরে এই তালিকা থাকবে। এখন সেই বিশাল লিস্ট, সেইটা যতক্ষণ না তালিকা টাঙানো হচ্ছে ততদিন হিয়ারিংটা দেরি হবে। সাধারণভাবে এই তালিকা টাঙানোর পরে 10 দিন সময় দেওয়া হচ্ছে ভোটারকে, যেখানে ভোটার আসবেন এবং ক্লেম অ্যান্ড অবজেকশনের বিষয়টি থাকছে। যদি এই তালিকা আজকের মধ্যে প্রকাশিত না হয়, যেটা মনে হচ্ছে যেহেতু বেলা গড়িয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো, এখনও পর্যন্ত কোথাও তালিকা প্রকাশ হয়নি, আজকে যদি না হয় তাহলে কালকে রবিবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সোমবার ন্যাশনাল হলিডে, ফলে বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে। যদিও কমিশন সূত্রে খবর যে এই 2-3 দিন তারা ধরেই রেখেছেন পিছিয়ে যাচ্ছে। তারপরে এই তালিকা টাঙানোর পরে 10 দিন সময় দেওয়া হবে, প্রত্যেক ভোটাররা আসবেন এবং তারা তাদের নথি জমা দিয়ে যেতে পারবেন। কার্যত 7ই ফেব্রুয়ারি ছিল শেষ দিন, সেক্ষেত্রে আরও 10 দিন পিছিয়ে যেতে পারে এই এসআইআর প্রক্রিয়া, এমনটাই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর, ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য।
যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। তো ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, এসআইআর হোক এটা ওনারা চান না, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে। শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে। বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, তাই আজকে মুর্শিদাবাদে 20 থেকে 25 লক্ষ লোকের কাছে আবার নোটিশ পাঠাতে হয়েছে এই সো-কল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইটসেলফ একটা ভাঁওতা। এই ভাঁওতা দিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, এটা কিন্তু মানুষের সামনে আসবে, সুপ্রিম কোর্টের সামনে এসছে। এই লড়াই আইনিভাবে হবে, রাজনৈতিকভাবে হবে, প্রশাসনিকভাবে হবে। তথ্যগত অসঙ্গতির জেরে শুনানি কেন্দ্রে বিপুল ভিড় বড় সমস্যার। ভোট শেষ করতে হবে এপ্রিলের মধ্যে। শুনানির দিন অনেক কমে এসেছে। আরও সময় পেলে চিন্তাভাবনা করা যেত, করে কাজটা করা যেত। TV9 বাংলাকে বললেন সুব্রত গুপ্ত। যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই কাজটা করা হয়েছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই। একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার 3 গুণ 4 গুণ ভিড় হচ্ছে এখন। সেটা একটা বড় সমস্যা, এটা তো নিশ্চয়ই। আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে, এবং তার ফলে তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে, অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে এসছে। কমে আসার ফলে সংখ্যাটা, মানে শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। এটা তো আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত, আর একটু চিন্তাভাবনা করে করা যেত, এটা নিঃসন্দেহে তাই। মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন। তিনি আশঙ্কা করছেন 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন। কোনো পরিকল্পনা রয়েছে? প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000-এর কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। এই মুহূর্তে আমরা বড় খবর পাচ্ছি। দেবের পর এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানিতে ডাক। প্রাক্তন তৃণমূল সাংসদকে শুনানিতে ডাকলো কমিশন। আমাদের কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে ভাস্বতী রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্বতী, এখন অব্দি কি খবর পাচ্ছ? আমরা সকালেই যেটা জানতে পেরেছি যে এবার এসআইআর শুনানিতে মিমি চক্রবর্তীকে ডাকা হয়েছে। তিনি যেরকম অভিনেত্রী তেমনি প্রাক্তন সাংসদও। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনিও বেশ অবাকই হয়েছেন এই খবরটা পাওয়ার পরে, কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে 31 তারিখ তাকে ডেকে পাঠানো হয়েছে তার বিধানসভা কেন্দ্র কসবা, এবং তিনি সব রকম ভাবে তাদেরকে সহযোগিতা করতে চান, সেই মতো প্রস্তুতি নিচ্ছেন এবং 31 তারিখ পৌঁছে যাবেন, সেইটা জানিয়েছেন। ধন্যবাদ। এর আগে আপনাদের মনে থাকবে এই এসআইআর শুনানিতে আমরা দেখেছিলাম দেবকে ডাকা হয়েছিল এবং তিনি সাড়াও দিয়েছিলেন, এবং এবার 14 তারিখে দেব হাজিরা দেন। আর এবার প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, তাকে ডাকা হয়েছে। আজ সকালে খবর আসে নোটিশ পেয়েছি, শুনানিতে যাব, TV9 বাংলাকে জানিয়েছেন মিমি চক্রবর্তী। হ্যাঁ, আমার কাছে এসছে তো। হ্যাঁ, ডেফিনেটলি আমি 31st যাচ্ছি। আমার কসবা বিধানসভাতেই, আমি যেখানে ভোট দিই সেই স্কুলেই মনে হয় যেতে হবে। সো ডেফিনেটলি যাব। আর বাকি যা যা ডকুমেন্টস লাগবে সেইগুলো ডকুমেন্টস নিয়ে, যা যা লাগবে সবার, সেটা নিয়েই আমাকে যেতে হবে একবার। বাস দ্যাটস অল।